আসলে পৌরসভা নির্বাচন উপলক্ষে এসিটিভির বিশেষ আয়োজন ভোটের হাওয়া নিয়ে ফের হাজির হলাম আপনাদের সামনে। দর্শক, 7 বছর পর ভোটের মাঠে বিএনপি। অনেকদিন বাদে নৌকা এবং ধানের শীষের মধ্যে সুষ্ঠু লড়াইয়ের আশায় সমগ্র দেশবাসী। তাই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন আর গণতান্ত্রিক পথযাত্রা নিয়ে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর শান্তনু মজুমদারকে। এছাড়া রাজশাহী নিউজ পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মলয় কুমার ভৌমিক, আর সার্বক্ষণিক তথ্য উপাত্ত নিয়ে যথারীতি আছেন এসিটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক প্লাবন রহমান। স্যার, আপনি যেমনটি বলছিলাম যে দীর্ঘদিন বাদেই বিএনপি একটি নির্বাচনে অংশ নিচ্ছে, স্থানীয় সরকার দলীয়ভাবে হচ্ছে। এর আগে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে যে তারা এই নির্বাচন শেষ পর্যন্ত থাকবেন। আজ তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও বলেছেন যে তিনিও চান এই নির্বাচনে তারা শেষ পর্যন্ত থাকবেন। তবে একটি অভিযোগ তিনি করেছেন যে এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরা আলোচনায় যাওয়ার আগে খালেদা জিয়ার বক্তব্যটি একটু দেখে নিব। এরই মধ্যেই এটা স্পষ্ট হয়ে উঠেছে যে আসন্ন পৌর নির্বাচনকেও প্রহসনে পরিণত করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি। শাসক দল নির্বাচনের ওপর অশুভ প্রভাব বিস্তারের যে পরিকল্পনা করেছে তা শান্তিপূর্ণ পন্থায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। বেগম জিয়ার বক্তব্যটি আমরা শুনলাম। উনি যে শঙ্কার কথা বলেছেন, এই শঙ্কার নিশ্চয়ই অনেক প্রেক্ষাপট আছে, ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা দেখলাম যে গত 10 দিনে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ এসেছে 45 থেকে 50টি পৌরসভায় আসলে ছোটোখাটো বা বড় এমনকি খুনও হয়েছে। এরকম 45 থেকে 50টি পৌরসভায় সহিংসতা হয়েছে। শুধু গতকালকের হিসেব যদি দেই যে গতকাল 14টি পৌরসভায় সহিংসতা হয়েছে। সেই প্রেক্ষাপট চিন্তা করলে হয়তো বা বেগম খালেদা জিয়ার অভিযোগের বিষয়টা নিয়ে আসলে শঙ্কা করা যায়। আপনি কি মনে করেন যে আসলে এই ধরনের শঙ্কা আছে যে একটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে দেশে আগামী 30 ডিসেম্বর? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এটা আপনার বক্তব্যে যাওয়ার আগে আমি ছোট্ট করে দুটো কথা বলে নিই। প্রথম কথা হচ্ছে এই যে আপনার দলীয় প্রতীকে যে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটা আমি পছন্দ করি না, করছি না, অনেকদিন থেকে আমরা বলছি। যাই হোক, সেই আলোচনা এখন অবান্তর। দ্বিতীয় যে কথাটা বলতে চাই যে বিএনপির যে শুভবোধের উদয় হয়েছে সেই জন্য তাদেরকে অভিনন্দন। বিএনপিকে আমি পছন্দ করি কিনা, আরেকজন পছন্দ করে কিনা, দল হিসাবে বিএনপি কেমন, সেটা অবান্তর প্রশ্ন। মোট কথা হচ্ছে বিএনপির ভোট আছে। এটি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল, অর্থাৎ সাংবিধানিক রাজনীতি করে বলে তারা ঘোষণা দিয়েছেন। সুতরাং তারা যে এইবার নির্বাচনে আসলেন, আমি এটাকে শুভবোধের উদয় হিসাবে চিহ্নিত করতে চাই। আমাদের রাজনীতিবিদেরা আসলে সুপারলেটিভে কথা বলতে সম্ভবত পছন্দ করেন। বেগম জিয়ার ভাষণের মধ্যে আমরা দেখলাম যে অত্যন্ত সুললিত বাংলায় তিনি যেই সংবাদ সম্মেলনে যে বক্তব্যটি দিলেন, নির্বাচন যুদ্ধে অবিচল থাকার কথা বলেছেন, এই জন্য তাকে আবারও অভিনন্দন। আবার তিনি বলছেন যে প্রহসনের নির্বাচন। আর আপনি যেটা বললেন যে বিভিন্ন জায়গা থেকে আমরা সহিংসার খবর পাচ্ছি, আসলে সহিংসা আপনি যদি 73 সাল থেকে যদি দেখেন পরবর্তী সময়তে 91 সাল পর্যন্ত সহিংসা একেবারেই স্বাভাবিক ঘটনা ছিল। এরপরে এটা আস্তে আস্তে কমেছে, 14 সালে এসে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। সুতরাং নির্বাচনী সহিংসা বিভিন্ন কারণে হতে পারে। এটা শুধু শাসক দল তার প্রতিদ্বন্দ্বী দলকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য করে তা নয়, স্থানীয় পর্যায়ে প্রার্থীদের মধ্যে ঘটতে পারে। আর আরেকটি তো যেটা আমরা বলছি, একটি দল আরেকটিকে নিশ্চিহ্ন করতে চায়। বেগম জিয়া কোন জায়গা থেকে বলেছেন আমার কাছে নিশ্চিত নয়। তবে এটা তো ঠিক, যেই দলই বিরোধী দলে থাকুক না কেন, তাদের যে ভীতিগুলি কাজ করে এগুলো অমূলক নয়। কারণটা কি? কারণ হচ্ছে দীর্ঘ একটা সময় ধরে আমরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা নামক আজগুবি একটা ব্যবস্থার পেছনে আমরা সময় ব্যয় করেছি। ফলে আমাদের নির্বাচনে যে প্রতিষ্ঠানগুলো, আমাদের যে রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো স্বাভাবিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারার কথা ছিল, সেটার যে দীর্ঘমেয়াদী সংগ্রামটা সেটা আমরা করতে পারি নাই। আমরা একদল অনির্বাচিত ব্যক্তির হাতে যাবতীয় সমস্যা সুরাহা করার ভারটা দিয়েছি এবং এখনও পর্যন্ত আমরা বুদ্ধিবৃত্তিক পর্যায়ে কেউ কেউ এই সওয়াল জবাবটা করছি। আমি মনে করি এটার কস্টিং অনেক লম্বা হবে। আজকে দুঃখজনক হলেও সত্য যে বেগম জিয়াকে যে এই তিনি তার দলের স্বার্থের জায়গা থেকে বলুন আর যে কোনো জায়গা থেকেই বলুন, যে কোনো স্বাভাবিক মানুষই কিন্তু জানে
এটা বিএনপির পক্ষে বলার বিষয় না, আওয়ামী লীগের বিপক্ষে বলার বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের যে নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো, সেগুলো আসলেই স্বাভাবিকভাবে কাজ করে না। এজন্য আমাদের আশু কর্তব্য ছিল 91তে গণতন্ত্র পুনঃসূচনা হওয়ার পর থেকে এই কাজগুলা, এই যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যাতে সাংবিধানিকভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে। ভুলে যান এই মুহূর্তে কোন দল ক্ষমতাতে আছে, ভুলে যান কোন দল ক্ষমতা আসার জন্য ডেসপারেট, উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু আমরা এগুলা করতে পারি না। এই মেরামতের কাজটা আমাদেরকে করতেই হবে, এই কাজটা করতেই হবে, নয়তো আজকে বেগম জিয়া বলছেন, একসময়তে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী যিনি তখন বিরোধী দলে ছিলেন, তিনিও ছিলেন। মুশকিল হয় কি, আমাদের সাধারণ মানুষের জন্য এগুলোর উপরে এখন ভ্যালু বসানো কঠিন হয়ে যায়, যে আচ্ছা উনি যে এই কথাটা বললেন এটা কতখানি ঠিক, কিংবা উনি যে বললেন এটা কতখানি বেঠিক। এটা কারণটা কি? কারণটা হচ্ছে যেখানে সুষ্ঠু স্বাভাবিকভাবে যদি নির্বাচন কমিশন কাজ করে, তাহলে আপনি দেখবেন যে এই যে অত্যন্ত ভারী একটা শব্দ ব্যবহার করা হয়েছে, প্রহসনের নির্বাচন, এটা আপনি দেখবেন যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেত না যদি আমরা নিঃসন্দেহ থাকতাম যে নির্বাচন কমিশন ঠিকঠাকভাবে কাজ করবে। আমরা এই আলোচনাটিতে ফিরবো। আপনি নিশ্চয়ই একমত হবেন যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করাতে নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এর আগেও আওয়ামী লীগ বিএনপি অনেক নির্বাচনে মুখোমুখি হয়েছে, তার কিছু তথ্যপত্র আমরা দেখে নেব প্লাবন রহমানের কাছ থেকে। প্লাবন রহমান, আজ আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জন্য? সারিয়া, ধন্যবাদ। এই নির্বাচন শান্তনু স্যার যেমনটা বলছিলেন, এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। আমরা রিপোর্ট করতে গিয়েও স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের আগ্রহের বিষয়টি জেনেছি, এবং বিগত যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন দলীয় হওয়াতে আওয়ামী লীগ বিএনপি অর্থাৎ নৌকা ধানের শীষ লড়াইয়ের সুযোগ হচ্ছে। এর আগে যেসব নির্বাচন হয়েছে সেখানে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু এই সুযোগ ছিল না, যদিও পরোক্ষভাবে আওয়ামী লীগ বিএনপি লড়াই করেছে। আমি একটু বিগত যে স্থানীয় সরকার নয়, জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেখানে সাধারণ মানুষ কী হারে ভোট দিয়েছে আওয়ামী লীগ বিএনপি, কোন দলের পাল্লা কোন সময় ভারী ছিল, সেই সম্পর্কিত কিছু তথ্যপত্র তুলে ধরতে চাই। এই নির্বাচনকে বেশ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কারণ দেশের রাজনৈতিক অবস্থা আসলে সবারই জানা। আমি একটু বিগত নির্বাচনগুলোর তথ্যপত্র জানাতে চাই, আওয়ামী লীগ বিএনপির কী অবস্থা। পঞ্চম সংসদ নির্বাচন, আমি যেমনটা 1973 সালে প্রথম নির্বাচন হয়, সেই নির্বাচনে একেবারেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তারপরে কিন্তু যে নির্বাচনগুলো হয়েছে, সামরিক সরকার ক্ষমতা এসেছে, তো সব মিলিয়ে কিন্তু 1991 সালেই আওয়ামী লীগ বিএনপির লড়াই হওয়ার সুযোগ তৈরি হয় বাংলাদেশে। গণতন্ত্র পুনরুদ্ধারের কথা যেটি বলছিলেন শান্তনু স্যার, সেটি মূলত 1991 সাল থেকে নির্বাচন হয়। পঞ্চম সংসদ নির্বাচন বাংলাদেশে 27 ফেব্রুয়ারি 1991 সালে। মোট ভোটার ছিলেন তখন দেশে 6,20,81,793 জন। ওই নির্বাচনে ভোট দেন 3,44,000 জন, অর্থাৎ ভোট গ্রহণের হারও কিন্তু বেশ সন্তোষজনক ছিল, 55.45%। বিএনপি আসন পায় 140 আসন, আওয়ামী লীগ পায় 88 আসন। কিন্তু ভোটের শতাংশ যদি দেখেন, 30.81% ভোট পায় বিএনপি 140 আসন পেয়েও, সেখানে আওয়ামী লীগ 88 আসন পেলেও কিন্তু ভোট পেয়েছে 1,59,866, অর্থাৎ 30.08। দেখতেই পাচ্ছেন যে কী ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে 1991 সালের নির্বাচনে। আমরা পরের নির্বাচন 1996 সালের সপ্তম সংসদ নির্বাচন হয় 12 জুন 1996-এ। মোট ভোটার ছিলেন তখন দেশে 5,67,02,422 জন। ভোট দিয়েছিলেন 4,28,80,564 জন। ভোট গ্রহণের হার 76% ভোটার ওই নির্বাচনে ভোট দিয়েছিলেন, বেশ সুষ্ঠু ছিল নির্বাচন। আওয়ামী লীগ ওই নির্বাচনে 146 আসন পেয়ে ক্ষমতায় বসে। প্রাপ্ত ভোট পেয়েছিল আওয়ামী লীগ 1,58,82,792, এবং বিএনপি 116 আসন পায় এবং ভোট পেয়েছিল 1,42,55,986। দেখতে পাচ্ছেন যে 37% ভোট পেয়েছে আওয়ামী লীগ, 33% ভোট পেয়েছে বিএনপি। 146 আসন আওয়ামী লীগের, বিএনপি 116 আসন। তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনগুলোতে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ভোট গ্রহণের হারও ছিল বেশ সন্তোষজনক। অষ্টম সংসদ নির্বাচন হয় 2001 সালে। এই নির্বাচনেও সন্তোষজনক ছিল ভোট গ্রহণের হার, 75% মানুষ ভোট দেয়। 1 অক্টোবর 2001 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশে ভোটার ছিল 7,49,46,368 জন। ভোট দিয়েছিলেন 5,61,85,760 জন। বিএনপি পেয়েছিল 193 আসন, আওয়ামী লীগ 62 আসন, কিন্তু ভোট পাওয়ার হার কিন্তু একেবারেই সমান সমান। বিএনপি 193 আসন পেলেও ভোট পেয়েছিল 41.40%।
এবং আওয়ামী লীগ মাত্র 62 আসন পেলেও কিন্তু যে ভোট পড়েছিল তার 40.02% ভোটারের ভোট পেয়েছিল আওয়ামী লীগ। তো দেখতেই পাচ্ছেন প্রতিটি ভোটেই কিন্তু আসন যতই পাক দল দুটি, সেক্ষেত্রে প্রায় ভোট পাওয়ার হার কিন্তু প্রায় সমান সমান। সবশেষ নির্বাচন দশম সংসদ নির্বাচন, কিন্তু দশম সংসদ নির্বাচনে আপনারা জানেন যে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আগের নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালের 29 ডিসেম্বর। সেই নির্বাচনে দেশে ভোটার ছিল 8,11,33,973 জন। ভোট দিয়েছিলেন 6,91,72,649 জন। ভোট গ্রহণের হার দেখতে পাচ্ছেন 85.26% মানুষ ভোটার তারা ভোট দিয়েছিলেন ভোট কেন্দ্রে গিয়ে। আওয়ামী লীগ পেয়েছিল 230 আসন, বিএনপি পেয়েছিল 30 আসন মাত্র। তারপরেও আপনারা যদি দেখেন যে ভোট পাওয়ার হার কিন্তু 49.49% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। 230 আসন পাওয়ার পরেও বিএনপি ভোট পেয়েছে 30 আসন, সেখানে বিএনপি পেয়েছে 33.2% ভোট যে ভোট পড়েছে। দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু জাতীয় নির্বাচনগুলোতে বিগত যে 4 বার আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি দেশের প্রায় 70% ভোটারের ভোট পেয়েছে দুই দল মিলিয়ে। এবার যে পৌরসভা নির্বাচন হচ্ছে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় এবারও কিন্তু সুষ্ঠু প্রতিযোগিতার আশা করছে ভোটাররা এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে বলেই আশা করা হচ্ছে সব মহল থেকে, যেটিকে গণতন্ত্র উত্তরণের কিংবা সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসার আশা করছেন অনেক মহল। তো এতটুকু ছিল আমার কাছে শাহরিয়ার। প্লাবন, আপনাকে ধন্যবাদ। স্যার, প্লাবন যে তথ্য আমাদের দিল, সবশেষ আওয়ামী লীগ এবং বিএনপি যে মুখোমুখি হয়েছিল 2008 সালের নির্বাচনে, সেখানে দুই দলের প্রাপ্ত ভোটের হার যদি দেখি আমরা, যে আওয়ামী লীগ 49%, বিএনপি 33%, সব মিলে 82% ভোট এই দুটি দলকে দিয়েছে দেশের মানুষ। তার মানে এই 82% মানুষের সমর্থন এই দুটি দলের প্রতি আছে তাদের। সেই হিসেবে আবারও বিএনপির নির্বাচনে ফিরে আসা সত্যি একটি গণতন্ত্রের জন্য অনেক বড় একটি বিষয়। আপনি বলছিলেন যে নির্বাচন কমিশন যারা নির্বাচন আয়োজন করে তারা কতটা স্বাধীনভাবে কাজ করছে, এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু অতীতে দেখেছি যে বেশ কিছু নির্বাচন কমিশন তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছে ঠিকমতো, আবার কখনো কখনো কোনো কমিশন সেই দায়িত্বটা পালন করেনি, যার দরুন তাদের সময়কার নির্বাচন, তাদের কর্মকাণ্ড সব কিছু বিতর্কিত ছিল। এই যে কখনো কখনো নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে, কোনো কমিশন করে না, এটার জন্য কি আসলে ওই কমিশনে যারা থাকেন তারা কতটুকুন দায়ী, আর তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট কতটা দায়ী থাকে? আমার কাছে মনে হয় যে এখানে ব্যক্তিকে বড় করার তেমন কোনো সুযোগ নাই। ব্যক্তি আপনি যেরকম ব্যক্তি, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তিনি যদি সংবিধান মান্য করে কাজ করবার সুযোগ পান তাহলেই ঠিক আছে। মানে আকাশ থেকে তো আর ফেরেশতা নেমে আসেন না নির্বাচন করার জন্য, আমার আপনার মতো মানুষই আসেন আর কি। সুতরাং নিয়মের মধ্যে থেকে তার জন্য যে অটোনমি দেওয়া আছে সেটা যদি তারা প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি মনে করি ঠিক আছে। তবে একটা জিনিস এখানে বোধহয় একটু আলাদা করে উল্লেখ করা দরকার, যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের যদি আপনি একটা ট্রেন্ড দেখেন গত 15-20 বছরে, এগুলো কিন্তু একটা চেয়ে আরেকটি ভালো হয়েছে এবং সহিংসার মাত্রা কিন্তু একটি চেয়ে আরেকটিতে কম হয়েছে। শুধুমাত্র 2014 সালের উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্ব যদি আপনি বাদ দেন। সুতরাং আমি মনে করি আমাদের আশাবাদী হওয়ার অনেক কারণ আছে। কারণ দেখেন, নির্বাচন হচ্ছে ব্যতিক্রমীভাবে আমাদের দেশে একটা উৎসব। ব্যাপকভাবে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, এই সুযোগ পৃথিবীর বিভিন্ন দেশে নাই। এই সংস্কৃতিটা, এটা ধরে রাখা দরকার। আরেকটা হচ্ছে এর মধ্য দিয়ে জনগণ এই আবার অনেক দিন পরে নিজেকে সম্মানিত, শ্রদ্ধেয় এবং গুরুত্বপূর্ণ ভাবার একটা সুযোগ পেল। এটা আমরা ধরে রাখি না কেন? কারণ আমরা শুধুই ধরেই নিচ্ছি রাজনৈতিক দলকে ক্ষমতা আনা নেওয়ার জন্য ভোট। না, এটা শুধু তা নয়, এর বাইরে জনগণের দিক থেকে আপনি দেখেন, আমার মনে হয় এবার যে নির্বাচনটা হতে যাচ্ছে, যদিও মার্কা ভিত্তিক নির্বাচন, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি যে সামনে ফলাফল আসলে বোঝা যাবে যে মার্কা একমাত্র বিবেচ্য বিষয় হবে না। আমার ধারণা 2008-এর পরে আজকে 2015 শেষ, তো পানি অনেকখানি গড়িয়েছে, লোকের চিন্তার জায়গাতেও আমার ধারণা একটা পরিবর্তন আসছে। শাসক দলের যে কার্যক্রম সেটার একটা সালতামামি হবে। শুধুমাত্র যে ধরেন বড় মতাদর্শের যে কথাটা, সেটাতে মনে হয় না কাভার করবে। জনগণ স্থানীয় নির্বাচন তো দেখতে চাইবে তার উন্নয়নের ব্যাপারটা। বিরোধী দলেরও কিন্তু একটা হিসাব নিকাশ হবে। শুধুমাত্র সরকার তাদের উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে এই কথা বলে তারা ভোট পাবেন বলে আমার মনে হয় না। কারণ জনগণ তাদেরও একটা হিসাব নেবে। বিশেষ করে সরকার বিরোধী আন্দোলনের নামে সহিংসতার যে মাত্রা ছাড়িয়েছিল, যদিও তারা বলতে যাচ্ছেন এটা পুরোটাই সরকার করেছে, এবারে নির্বাচন আমার ধারণা এই দুই দলের জন্য, প্রধান দুই দলের জন্য একটা বড় হিসাব নিকাশের জায়গা। স্যার, এই আলোচনাটিতে আমরা ফিরে আসবো, একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন ভোটের হাওয়া, আমাদের সঙ্গেই থাকুন। আমরা ছোট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসি।
দেখছেন এসিটিভি, দেখছেন ভোটের হাওয়া। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর শান্তনু মজুমদার। এছাড়া রাজশাহী নিউজ পয়েন্টে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মলয় কুমার ভৌমিক। স্যার, আপনি বিরতির আগে বলছিলেন যে এবারের নির্বাচনে মার্কাই একমাত্র বিবেচ্য হবে না। আমরা আপনার এই আলোচনাটি শুরু করব, তার আগে একটু রাজশাহীতে যেতে চাচ্ছি। সেখানে আছেন ডক্টর মলয় ভৌমিক। ডক্টর মলয় ভৌমিক, আপনি নিশ্চয়ই ডক্টর শান্তনু মজুমদারের কথা শুনছিলেন। তিনি বলছিলেন যে এবারের নির্বাচনে শুধুমাত্র মার্কা বিবেচ্য হবে না, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাম্প্রতিক অতীতের কিছু প্রেক্ষাপট মিলিয়ে আপনি কি মনে করছেন যে এবার বিএনপি আসাতে একটা বাড়তি আগ্রহ তৈরি হয়েছে, ঠিকই আছে, কিন্তু এবারের নির্বাচনের আসলে চরিত্রটা কেমন হতে পারে? ধন্যবাদ। আমি বরং সরাসরি প্রসঙ্গেই আসি যে যে স্থানীয় সরকার হচ্ছে, মেয়র নির্বাচন, পৌরসভা নির্বাচন, এটির এবার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। সেটি হচ্ছে যে এই প্রথমবারের মতো অন্তত মেয়র পদে একটি রাজনৈতিকভাবে বা দলগতভাবে নির্বাচন হচ্ছে। এর আগে হতো নির্দলীয় নির্বাচন। সুতরাং এই নির্বাচনটি কেমন হবে, এই দলগত নির্বাচনের চরিত্র কি হবে, এটি হয়তো হলেই আমরা দেখতে পারবো। কিন্তু এখন পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা, এর সাথে সম্পৃক্ত প্রার্থী, ভোটারদের উৎসাহ, এই সব কিছু মিলিয়ে যেটা ঘটছে সেটা কিন্তু আমাদের অতীতের নির্বাচনগুলোর অভিজ্ঞতার কথাই স্মরণ করিয়ে দেয়। আর সমস্ত নির্বাচনী সংস্কৃতিটি যা দাঁড়িয়েছে, এই সংস্কৃতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় না যে এই নির্বাচনের থেকে আমরা খুব ভালো কিছু প্রত্যাশা করব। আমি বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই যে এই নির্বাচনকে কেন্দ্র করে সবই আলোচনায় চলে আসে নির্বাচন কমিশন, কিন্তু ব্যাপারটি আমি এইটি প্রধান আলোচ্য বিষয় মনে করি না। আমাদের এই নির্বাচনের সাথে যুক্ত রয়েছে রাজনৈতিক দল, বিশেষ করে এবার স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক দল যেহেতু সম্পৃক্ত হলো, সেই জন্য রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রার্থী এবং ভোটার, এই এতগুলো পক্ষ আমাদের দেশে। এই পক্ষগুলোর যদি সংস্কৃতি, তাদের আচরণ, তাদের চরিত্র আমরা বিশ্লেষণ করি তাহলে খুব সহজেই অনুমান করা যায় যে নির্বাচনটি কেমন হবে। আমি নির্বাচন কমিশনের কথা বলি যে এই নির্বাচন কমিশন ভালো কি মন্দ এই আলোচনাটি কিন্তু খুব অর্থহীন। আমরা কিন্তু সে অনেক ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে দেখেছি। এটি প্রধানত নির্ভর করবে যে বড় রাজনৈতিক দলগুলো ভালো নির্বাচন চান কিনা। যদি তারা একমত হন যে একটি ভালো নির্বাচন কিভাবে হবে, তাহলে কিন্তু একটি ভালো নির্বাচন কমিশন তৈরি করা সম্ভব। যতই এটি সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হোক না কেন, কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি সক্রিয় হতে পারে, সচল হতে পারে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরে। সেই বিবেচনা করলে আমরা কিন্তু দেখব যে বিএনপি আজকে নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনকে অনেক বেশি উৎসাহ ব্যঞ্জক করে তুলেছেন, সেই বিএনপির পক্ষ থেকেও কিন্তু শুরুতেই বলা হয়েছিল যে এই নির্বাচনটি যে ব্যর্থ হবে, যথাযথ হবে না, সেটি প্রমাণ করবার জন্যই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এটি তো কোনো কথা হতে পারে না। বরং তারা শুরুতে এই দাবি করতে পারতেন যে এই নির্বাচন কমিশনকে কীভাবে ভালো করা যায়, আমরা সেই ভালো করবার পর নির্বাচনে অংশ নেব। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে ব্যাপারটি কিন্তু বিএনপি, নাম উচ্চারণ করলাম বললে বিএনপি নয়, অর্থাৎ রাজনৈতিক দল। নির্বাচন কমিশনকে এরকম করে রাখলে একটি বড় সুবিধা পাওয়া যায়, এই যে যদি নির্বাচনে হেরে যাই তাহলে বলা যাবে যে কারচুপি হয়েছে। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের অবস্থানগুলো যাচাই করবার যে সুযোগ পায়, সেই সুযোগটা তারা অনেক সময় নিতে ভয় পায়। কেননা জনগণের উপর তাদের কতটা আস্থা আছে এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট সন্দেহ পোষণ করি। হয়তো এটি নেই বলেই তারা নির্বাচনের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভালো করতে চায় না। আমি যদি বলি প্রার্থীর কথা, এবারে নির্বাচনেই দেখুন এটি খুবই বিস্ময়কর যে 1/4 প্রার্থী এসএসসি পাশই নয়। আমরা যদি দেখি 72.12% প্রার্থী ব্যবসায়ী, 96 জন বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে, 33 জন আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে। কোটিপতির সংখ্যা বাড়ছে। এইরকম প্রার্থীকে
জনগণ কতটুকু ভোট দিতে চাইবে বা জনগণ ভোট দেওয়ার বিকল্প রাস্তাটি কোথায়। সাধারণ ভোটাররা যদি চায় যে তারা একজন ভালো প্রার্থীকে ভোট দেবেন, সেই প্রার্থীটি মাঠে কোথায়। আবার যদি এও বলি যে একজন ভালো প্রার্থী মাঠে আছে, এ প্রশ্নও আসবে যে আমাদের ভোটাররা যথেষ্ট কিন্তু সন্দিহান যে ভালো প্রার্থীকে ভোট দিয়ে তারা বিপদে পড়বেন কিনা, অথবা ওই ভালো প্রার্থীটির কাছ থেকে ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা নেওয়া যাবে কিনা। যার ফলে গোটা সংস্কৃতিটি এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে এই সংস্কৃতি থেকে আমরা এই ভালো নির্বাচন হলো এরকম মানে সহজ কথা বলবো, অথবা খারাপ নির্বাচন হলো সহজে কথাও বলবো, এই দুটো কথার কিন্তু কোনো স্কোপ নেই। কেননা গোটা পরিস্থিতিটির মধ্যেই রয়েছে আমাদের এই নির্বাচনকে নিয়ে নানা সংকট, নানা বিতর্ক, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির নানা অনাচার এবং দেশের ভোটারদের অসহায়ত্ব, এই চিত্রগুলোই কিন্তু আমরা দেখছি। এটি ডক্টর মলয় ভৌমিক, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। স্যার, উনি বেশ কয়েকটি বিষয় বলেছেন যে আপনার কথার সাথেও অনেক কিছু মিলে যায়, যে নির্বাচন কমিশনকে শুরুতেই বিতর্কিত করে দেওয়ার একটি অপচেষ্টা বলা ঠিক হবে না, চেষ্টা, যে নির্বাচনে হেরে গেলে এক ধরনের কথা বলা হবে। আবার উনি বলছেন যে ভালো প্রার্থীর কথা বলছেন, যে ভালো প্রার্থী নেই, এটাও একটা সংকট আমাদের জন্য। আবার ভোটাররা যদি ভালো প্রার্থী পায়ও তাকে ভোট দিয়ে বিপদে পড়বে কিনা সেই সংখ্যাও উনি প্রশ্ন করলেন। এবং আপনি বলছিলেন যে এই নির্বাচনটি শুধুমাত্র শাসক দলের সালতামামি নয়, যারা বিরোধী পক্ষে আছেন তাদেরও সাম্প্রতিক অতীতের কিছু কর্মকাণ্ড তারও সালতামামি ভোটাররা করবেন। আসলে সব মিলিয়ে আসলে কি হতে পারে, আসলে আমরা কি সত্যিকারের একটি গণতন্ত্রের দিকে এগোতে পারবো এই নির্বাচনের পরে? না, একটা তো হচ্ছে আপনার কোয়ালিটির প্রশ্ন, আপনি যেটা শেষে যেটা বললেন সেটা কোয়ালিটির প্রশ্ন। সেই প্রশ্ন এই মুহূর্তে অবান্তর, এই কারণে বলছি যে এটা হচ্ছে জনগণের নাগরিক হয়ে ওঠার যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, সেটার ব্যাপার। জনগণের কখন নাগরিক হয়ে উঠবে, সেই বোধসম্পন্ন নাগরিক ভালো এবং মন্দের মধ্যে বিচার করতে শিখবে। এটা একটা লম্বা প্রক্রিয়ার ব্যাপার, এটা চট করে হয় না, হওয়ার কথাও নয় আর কি, চর্চা করতে না। এটা দীর্ঘমেয়াদী, আমরা একটা সামরিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা একটা দেশ মনে রাখতে হবে, তাতে করে আমরা আগাচ্ছি, পেঁচাচ্ছি, আবার যাচ্ছি এর মধ্য দিয়ে। কিন্তু আমি বলছি যে একটি স্বাভাবিক নির্বাচনের জন্য কে ভালো, কে সাধু প্রার্থী, কে শয়তান প্রার্থী সেটা অন্য কথা, কিন্তু নির্বাচনটা হবে নিরপেক্ষ। এটার জন্য নির্বাচন কমিশনের ভূমিকা অসাধারণ, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কাজ জনগণের রাজনৈতিক সংস্কৃতির মানে কন্ট্রিবিউট করা না, সেটা হচ্ছে যে অন্য এলাকার কাজ, অন্য জায়গার কাজ। নির্বাচন কমিশনটা গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি পাশের দেশ ভারতে যদি দেখেন, আজ থেকে কয়েক দশক আগেও তারাও এরকম স্ট্রাগল করেছিল, কিন্তু আজকে দেখেন, গত নির্বাচনের দিকে তাকান, নির্বাচন কমিশন দস্তুর মতো এই মুহূর্তে যিনি প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে যে বকে দিয়েছিল। আমাকে যদি বলেন যে রাজনৈতিক সংস্কৃতি, এখন ধরেন একাধিক জায়গায় আমরা বিভিন্ন সময়তে দেখি ভালো ক্যান্ডিডেট যাদেরকে আমরা ভালো মনে করি, সজ্জন, তিনি হেরে যাচ্ছেন। কার কাছে হেরে যাচ্ছেন? টাকাওয়ালা প্রার্থীর কাছে হেরে যাচ্ছেন। কার কাছে হেরে যাচ্ছেন? স্বাধীনতা বিরোধীর কাছে হেরে যাচ্ছেন। তো এটাকে আপনি কি বলবেন? সুতরাং দুটো অংশ, একটা হচ্ছে স্বাভাবিকভাবে নির্বাচন হচ্ছে, অবাধ নিরপেক্ষ হচ্ছে। জনগণ যদি তার চিন্তার মানের জায়গা থেকে একটি আলবদরকে জেতাতে চায়, আমার তো কিছু বলার নাই, কারণ সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির মানের প্রশ্ন, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্য দিয়ে রূপান্তরের প্রশ্ন। কিংবা জনগণ যদি অনেক জায়গাতেই আপনি দেখেন বড় ব্যবসায়ীরা জিতে যাচ্ছে, কিভাবে জিতে যাচ্ছে? টাকা। তাহলে এটা হলো যে আমি বলছি দীর্ঘমেয়াদী, যেটা আমি বোধের বিজ্ঞাপন বিরতির আগের অংশে বলছিলাম। কিন্তু আমার ইমিডিয়েট দেখার জায়গা কি? ইমিডিয়েট দেখার জায়গা প্রার্থীর উপরে আমি কোনো ভ্যালু অ্যাড করতে চাই না। প্রার্থী 1, 2, 3, 4 নম্বর প্রার্থী যেই হোক, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে, সেটা আমাদের জন্য যদি সেটা আমরা করতে পারি, আমি মনে করি সেটাই অনেক বড় অর্জন হবে। এটা একটা বড় সুযোগ আমাদের কাছে। প্রার্থীর কোয়ালিটি নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না, এই মুহূর্তে কোনো নোট রাখতে চাই না, কারণ এটা অবান্তর। আমরা সবাই জানি একটা বড় সংখ্যক প্রার্থী, তাদের যোগ্যতা, তাদের যে অবস্থান, সেগুলো প্রশ্নবিদ্ধ। আচ্ছা, আর একটা কথা বলি, যে বিরোধী দলের মানে বিএনপি এখন যে কথাগুলি বলছে, এগুলি আসলে আপনি দেখবেন যে নামটা তুলে দেন বিএনপি আমলে, এগুলো হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দলের বাংলাদেশে কতগুলো গদ বাঁধা শব্দ এবং বুলি আছে, এটা তারা নির্বাচনের আগে পরে ব্যবহার করে থাকেন।
সুতরাং এটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখার কোনো কিছু নাই। নির্বাচনটা যদি সত্যিই সুষ্ঠু এবং অবাধ হয় তাহলে এই সমস্ত কথা বলে বিএনপি আদৌ কোনো সুবিধা করতে পারবে না। কারণ এখন 30-32টা বা কতগুলা টেলিভিশন চ্যানেল আছে, লোকে কিন্তু সকাল থেকেই হাওয়াটা টের পেতে থাকবে যে নির্বাচনটা কোথায় হচ্ছে। এখন 250-র মতো পৌরসভাতে নির্বাচন হচ্ছে, 233টিতে হচ্ছে। সেখানে বিচ্ছিন্ন কিছু জায়গায় বা হাতে গোনা কয়েকটি জায়গায় সহিংসা হতে পারে। ফুল প্রুফ নির্বাচন করার মতো আমি মনে করি আমাদের নির্বাচন কমিশন যদি সম্পূর্ণ ডেডিকেশনও থাকে তাহলে হয়তো সম্ভব না। কিন্তু সারা দিন ধরে টেলিভিশনগুলি যখন লাইভ টেলিকাস্ট করবে, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি খবর দিতে থাকবে, আমরা কিন্তু একটা হাওয়া টের পেয়ে যাব। আমি সেই হাওয়াটার দিকে সাগ্রহে তাকিয়ে আছি যে হাওয়াটা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের হাওয়া দিতে পারে কিনা। কারা কত ভালো প্রার্থী বা কত মন্দ প্রার্থী নির্বাচিত হলেন এটা নিয়ে আমি একদম মাথা ঘামাতে চাচ্ছি না। কারণ আমার বোঝা হয়ে গিয়েছে যে কারা নির্বাচন করছেন এদের মধ্যে বড় অংশেরই যদি আমরা হিসাব কিতাব নিতে থাকি, আমি যে শব্দটা ব্যবহার করছি হয়তো একটু স্ট্রং, তারপরেও বলছি যে প্রশ্নবিদ্ধ হবেন তারা। তাদের আয় ব্যয়ের হিসাব, তারা কত টাকা খরচ করেছেন, তাদের রাজনৈতিক অতীত, তাদের রাজনীতিতে যে ধরনের সংশ্লিষ্টতা, অনেকের ব্যাপারে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন তারা। সুতরাং সেটা একদম আলাদা আলোচনার বিষয়, সেটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবার লড়াইয়ের বিষয়। সুতরাং আমার কাছে মনে হয় আপাতত আমি 30 তারিখে দেখতে চাই যে নির্বাচন কমিশনের কাজটি যেরকম হওয়ার কথা সেটি করেছে। তাহলে এখন পর্যন্ত আপনি 30 ডিসেম্বরের কথাই বলছেন যে সেদিন আপনি দেখতে চাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে, তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম দেখলে কি আপনার মনে হচ্ছে যে আসলে আপনি যে প্রত্যাশাটা করছেন গণতন্ত্র উত্তরণের জন্য, সেই প্রত্যাশাটা কি আসলে পূরণ হতে পারে? এখানে আমি দুটো ভাগ করব। একটা আমি বলছি বিভিন্ন জায়গায় স্থানিক পর্যায়ে বিভিন্ন ইস্যু হঠাৎ করে ঘটে যেতে পারে, কিছু সহিংসা ঘটে যেতে পারে। সেক্ষেত্রে আমি আবারও বলছি, অনেকে হয়তো এগুলো বলতে চাইবেন না, কিন্তু আমি বলছি সেখানে যদি নির্বাচন কমিশন কিছুটা ব্যর্থ হয়ে যান, যে হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, তারা ইমিডিয়েট অ্যাকশন কেন নিতে পারলেন না, এটা তাদের ব্যর্থতার খাতায় যোগ হবে। কিন্তু আসলে এইটা প্রধান বিষয় না। প্রধান বিষয় হচ্ছে আসলে নির্বাচন কমিশনের ঝোঁকটা কীরকম। নির্বাচন কমিশন কি সর্বমহলের অংশগ্রহণ ভিত্তিক একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে দিতে চাচ্ছেন কিনা, ব্যালট বক্সে লোকে ভোট দিতে পারবে, এই ধরনের হাওয়াটা তৈরি করতে পারছেন কিনা। আমি এখনো পর্যন্ত আশাবাদী। বিভিন্ন জায়গায় আমরা সহিংসার খবর পাচ্ছি, সেই সহিংসাগুলো যদি আমরা দেখি, এখনো পর্যন্ত স্বচ্ছ আমরা নির্বাচন পাচ্ছি খবর আমার কাছে অন্তত আমি দেখতে পাইনি। যদি দেখা যায় যে প্রত্যেকটা জায়গায় একচেটিয়া সরকারি দলে সহিংসায় নেতৃত্ব দিচ্ছে, তাহলে আমাদের কাছে একরকমের বার্তা পৌঁছবে। কিন্তু আমরা কোথাও দেখেছি যে বিরোধী দলের লোকেরাও সরকারি দলেরা কোথায় যেন টেলিভিশন দেখলাম আগুন দিয়েছে ইত্যাদি। কিন্তু মোট কথা হচ্ছে আমি দেখতে চাইব নির্বাচন কমিশন একটা অর্থে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমরা আলোচনা আবারও ফিরে আসবো আরেকটি বিরতি নিয়ে। দর্শক দেখছেন ভোটের হাওয়া, আমাদের সঙ্গে থাকুন। আমরা আরেকটি বিরতির পর ফিরে আসছি শিগগিরই। দেখছেন এসিটিভি, দেখছেন ভোটের হাওয়া, সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর শান্তনু মজুমদার। এছাড়া রাজশাহী নিউজ পয়েন্টে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মলয় কুমার ভৌমিক। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজশাহীতে আছেন ডক্টর মলয় কুমার ভৌমিক। আমরা এখনকার আলোচনা শুরুর আগে প্রথমে আমরা আবারও রাজশাহীতে যেতে চাচ্ছি। ডক্টর মলয় কুমার ভৌমিক, আপনাকে একটি তথ্য দিয়ে নিতে চাচ্ছি আগে আপনার প্রশ্নটিতে যাওয়ার আগে। সেটি হচ্ছে গত বৃহস্পতিবার এই নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি খসড়া পরিপত্র দিয়েছে নির্বাচন কমিশনকে। সেখানে বলা হয়েছে যে রাজশাহী এবং রংপুর বিভাগের ৬৯টি পৌরসভায় নির্বাচন হবে এবং সেখানে জঙ্গি হামলার একটি আশঙ্কা করা হচ্ছে। তাদের যে গোয়েন্দা তথ্য তারা পেয়েছেন। আপনি রাজশাহীতে থাকেন, আপনি নিজেও জানেন সেখানকার বিভিন্ন ঘটনা এর আগে ঘটেছে, সব কিছুই আপনার পর্যবেক্ষণে থাকে। আপনি কি মনে করছেন যে আসলেই এবারে নির্বাচনে সন্ত্রাসের বাইরে গিয়ে, সাধারণ যে সন্ত্রাস হয় তার বাইরে গিয়ে জঙ্গি হামলার কোনো শঙ্কা আপনি কি করছেন সেখানে? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি আমরাও খবরে দেখেছি যে রাজশাহী এবং রংপুরে এই দুটো জায়গাতেই এই হামলার আশঙ্কা করেছে আমাদের
গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। আমরা জানি যে এই অঞ্চল রংপুর রাজশাহী এই উভয় অঞ্চলেই জঙ্গি তৎপরতা যথেষ্ট পরিমাণে ইতিমধ্যেই বেড়ে গেছে এবং সবশেষ তো রাজশাহীর বাগমারায় একটি ঘটনা ঘটল। এখন আমরা কিন্তু এর আগে দেখেছি যে যেসব জঙ্গি তৎপরতা হয়েছে তার সাথে যুদ্ধ অপরাধের যে বিচার সংগঠিত হচ্ছে তার একটি সম্পর্ক আছে। আমরা এও জানি যে যুদ্ধ অপরাধের বিচারের সাথে যেহেতু এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, এই দলীয় নির্বাচনে জয় পরাজয়ের সম্পর্কটিও খুব একটি দূরের বিষয় নয়। সুতরাং এই সমস্ত বিষয় বা অতীতের কর্মকাণ্ড বিবেচনায় নিলে আমি মনে করি যে এ ধরনের আশঙ্কা একেবারে অমূলক নয়, এরকম ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে। আর এই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে আমি একটু সবিনয়ে বলতে চাই যে এর আগে অধ্যাপক শান্তনু মজুমদার যে কথাগুলো বলেছেন মনে হচ্ছে বোধহয় একটু ওনার সাথে আমার একটি বিতর্ক হচ্ছে। আমি ওনার কোনো পয়েন্টে আমার কোনো বিতর্ক নেই, একটি জায়গা বোধহয় একটু ভুলভাবে ব্যাখ্যাত হচ্ছে। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে বিষয়ের জন্য আমাদের দীর্ঘ সময় নিতে হবে, গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হলে অনেক বেশি সময় নিতে হবে, কিন্তু আমার সেই স্বপ্নটি সঠিক পথে পরিচালিত হতে হবে। আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে আমাদের সব কিছু মিলেই আমরা নিম্নমুখী হচ্ছি, আমরা এগোচ্ছি না। সেই জন্যই এই কথাটি আমি বলেছি এবং এজন্যই আমি বলেছি যে নির্বাচন কমিশন অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করা তখনই সম্ভব হবে যদি রাজনৈতিক বড় দলগুলো সহমত পোষণ করে ভালো নির্বাচনের আকাঙ্ক্ষা পোষণ করে। যদি তাই না করে তাহলে আপনি খেয়াল করে দেখুন 5ই জানুয়ারির নির্বাচন, একটি নির্বাচনকে বিতর্কিত করা এমন কোনো ব্যাপারই নয়। সেখানে তো একটি পয়েন্ট বাংলাদেশে আলোচনাই হয় না, যে যখন বলা হয়েছে যে এই নির্বাচন বর্জন করুন, এই নির্বাচনে কেউ এলে আগুন দেওয়া হবে, বহু সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি পুড়িয়ে দেওয়া না হতো তাহলে ভোটারের হার যে বাড়তো না এই কথার নিশ্চয়তা কোথায়? ভোটারের হার বাড়তেও পারত, কিন্তু সেই সংখ্যাটি কিন্তু বিবেচনা না এনে বলা হচ্ছে খুব অল্প সংখ্যক ভোট দিয়েছে এবং অর্ধেকের বেশি মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, অতএব এটা কোনো নির্বাচন নয়। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের রায় নিয়ে জিততে চাওয়ার আকাঙ্ক্ষাটা হচ্ছে মুখ্য। সেই মুখ্য কথাটি আমি বলেছি, যেটি আমরা সচরাচর দেখতে পাচ্ছি না। এটার থেকে আমরা বলছি যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে এই বিষয়টি আগে সব থেকে জরুরি এবং আমরা নিশ্চয়ই প্রত্যাশা করতে চাই যে যত খারাপই হোক 30শে ডিসেম্বরের এই নির্বাচনটিও যতটুকু সম্ভব এর মধ্যে যতটা ভালো হওয়া সম্ভব ভালো করে আমরা অন্তত গণতন্ত্রের পথে এগোই, আমরা কিছু কিছু জায়গায় সহমত একমত হওয়ার দিকে এগোই। সেই প্রত্যাশাটি তো নিশ্চয়ই আমিও করি, আমরা সবাই করি। ডক্টর মলয় ভৌমিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্যার, আপনি শুনলেন তার কথা, আপনিও বলেছেন যে এটি একটি দীর্ঘ সময়ের ব্যাপার, একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। ডক্টর ভৌমিকও তাই বলেছেন, কিন্তু ওনার যে বক্তব্য সেটি হচ্ছে যে আসলে আমরা তো যাচ্ছি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই প্রক্রিয়াটি উনি বলছেন যে সেটা উনি নিম্নমুখী দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বড় একটি বিষয় যে আমরা যদি যেতেই থাকি কিন্তু সেটা আসলে কিভাবে যাচ্ছি। মানে 2014 সালের নির্বাচনের কথাটা যদি আমি একদিকে আলাদা রাখতে পারি খানিক সময়ের জন্য, তাহলে আমি বলবো বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির মান, বুর্জুয়া গণতান্ত্রিক যে রাজনৈতিক সংস্কৃতির মান, সেটা আস্তে ধীরে করে হলেও ভালোর দিকে যাচ্ছে। 2014টাকে আমি এক্সেপশন ধরতে চাই, কারণ 2014 নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এই অর্থে 2014 নির্বাচনকে 2013 ছাড়া ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আব্দুল কাদের মোল্লার বিচারের রায়ের ফাঁসির দিন থেকে শুরু করে তার ঠিক 11 মাসের মাথাতে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনটা হচ্ছে ওই রায়টির ধারাবাহিকতা। এবং তার ফলে আমরা দেখেছি যে সম্পূর্ণ আমাদের যে নির্বাচনের সংস্কৃতি একটা তছনছ অবস্থা ঘটে গিয়েছে। আমি আশা করতে চাই যে এইটা ওয়ান অফ ঘটনা, কারণ যে বা যারাই এটার জন্য দায়ী হোক না কেন, একটি পক্ষ যেভাবে হোক ক্ষমতা থাকতে চেয়েছে, আর যারা ক্ষমতা আসবার জন্য ডেসপারেট ছিলেন তারা যেন তেনভাবে হোক নির্বাচন থামাতে চেয়েছেন। তারা এরকমের একটা দুটো মুখোমুখি প্রচণ্ড গতিসম্পন্ন ট্রেন একটি আরেকটার সাথে সংঘাত হলে যেটা হয়, সেই ঘটনাটা ঘটেছে। কিন্তু আপনি যদি 91 সাল থেকে আমরা একটু তাকাই, আমি তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি অধপতন মনে করি। যখন যেই বড় দল ক্ষমতার বাইরে থাকে তখন তারা এটার পক্ষে থাকে,
একসময় আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি। কিন্তু দুঃখের জায়গা হচ্ছে বাংলাদেশের নাগরিক সুশীল সমাজের শক্তিশালী অংশটির মধ্যেও এই অদ্ভুত একটা জিনিসের ব্যাপারে অত্যন্ত আকর্ষণ দেখা গিয়েছে। আমরা বুঝবারই চেষ্টা করছি না রাজনৈতিক সংস্কৃতির মানের কথা, যেটা অধ্যাপক ভৌমিকও বললেন। যদি উত্তরণ ঘটাতে হয়, আমরা যদি একটি উদারনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতির পথে হাঁটতে চাই, এটা পৃথিবীর কোনো দেশেই চটজলদি তুড়ি মেরে ঘটে নাই। এটা খুব অত্যন্ত সময় সাপেক্ষ কাজ। সেই জার্নিটাতে যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো জায়গা নাই। তো এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, তুলে দিয়েছে এটার জন্য না, আওয়ামী লীগ হয়তো করেছে তার জায়গা থেকে, কিংবা বিএনপি যে একসময় বলেছিল পাগল এবং শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক চায় না। আমরা বলছি আমরা যখন একাডেমিক ডিসকাশনের মধ্যে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এটার আসলে সুযোগ নাই। আমি এবারে নির্বাচনটাকে সেখানে ফেলতে চাই, যেটা বারবার বলছি যে রাজনৈতিক সংস্কৃতির যে গুরুত্ব সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমি আবার বলতে চাচ্ছি যে আমাদের এখানে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পুঁজিবাদী অর্থনীতি এবং বাজার অর্থনীতি এবং রাজনৈতিক মডেল হিসেবে যে পশ্চিমা যে উদারনৈতিক গণতন্ত্র বা বুর্জুয়া গণতন্ত্র, সেই মডেলটা প্রতিষ্ঠিত। এবং এখানে মজার বিষয় দেখবেন, আওয়ামী লীগ বিএনপি বলেন, এমনকি যে যুদ্ধপরাধীদের দল জামাতে ইসলামী, এদের মধ্যে এই ব্যাপারে কোনো ডিবেট নাই, ডিবেট ইজ ওভার, শেষ হয়ে গিয়েছে। এই জায়গাটাকে আমি বলছি যে এক ধরনের অগ্রগতি, যে এই জায়গাতে একটা আমাদের ঐক্যমত্য এসছে। আমি ব্যক্তিগতভাবে কী চাই সেই আলোচনা তো এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সুতরাং এর চেয়ে বেটার অল্টারনেটিভ না যতক্ষণ আসছে, আপনার 100টা ভোটের মধ্যে আপনি দেখেন 100টাই ভাগাভাগি হচ্ছে এদের মধ্যে। এর বাইরে যে বিকল্প চিন্তার যারা আছে, ধরেন আপনি আমাদের বামপন্থী রাজনৈতিক দলগুলির কথা যদি ভাবেন, তারা তাদের যাবতীয় বস্তুনিষ্ঠতা, যাবতীয় সততা সত্ত্বেও আজকে জনগণের কাছে নাই। কেন নাই সে ব্যাপারে লম্বা আলোচনা হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত হোক যাই হোক, এই হচ্ছে যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং যে রাজনৈতিক সংস্কৃতি, সেটাই লোকে এখন চাচ্ছে। এর মধ্য দিয়ে একটা অবাধ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে। শেষ করি এই কথাটা বলে যে আপনার স্থানীয় সরকার নির্বাচন যে আমরা দলীয়ভাবে করে নিলাম, এই ব্যাপারে খুব বেশি আলাপ আলোচনা কিন্তু আমরা করি নাই। আলাপ আলোচনা হওয়া শুরু ছিল, কিন্তু আপনার লক্ষ্য করলে দেখবেন যে মুহূর্তে সরকারি দল এই কথাটা বললেন, মাননীয় প্রধানমন্ত্রী বললেন, তারপরে সে সময়কার এলজিআরডি মন্ত্রী বললেন, এর স্বল্পতম সময়ের মধ্যে বিএনপির পক্ষ থেকে বলা হলো এটা হতে পারে। তার মানে কি, তারা তাদের ইকুয়েশনটা তারা নিজেরা কিছু মনস্তাত্ত্বিক হিসাব নিকাশ করে ফেললেন। কিন্তু কোন জিনিসগুলো বিবেচনায় হলো না, বিবেচনায় নেওয়া হলো না যে এই যে আমি স্থানীয় পর্যায়ে জনগণকে শাসন ব্যবস্থায় সম্পৃক্ত করার কথা বলছি। আপনি একটা রাজনৈতিক দল নাই করতে পারেন, কিন্তু আপনার কি শাসন ক্ষমতা যাওয়ার ইচ্ছে হতে পারে না বা সামর্থ্য থাকতে পারে না? এই বিষয়গুলো যতটুকু আলোচনা হওয়া দরকার ছিল তার 100 ভাগের 1 ভাগও হয় নাই। সুতরাং এইবার জাতীয় পর্যায়ে যে ইস্যুগুলো, আমি শুরুতে বলেছিলাম যে এটা একমাত্র হবে না, কিন্তু এটা এবারও ডমিনেট করবে। যুদ্ধাপরাধী ইস্যুটার কথা উনি বলেছেন, সেটা আসবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে কোথাও নির্বাচন বানচাল করে দেওয়ার। অর্থাৎ এরা কি চাচ্ছে, এরা চাচ্ছে আসলে বৈশ্বিক নিউজ তৈরি করা। আচ্ছা, যে কোনো একটা অঘটন ঘটাতে পারলে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে নিউজ হবে। কিছু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কি আপত্তিকর নিউজ করে, যেমন তারা বলবে যে ইসলামিস্টদের বিচার হচ্ছে, যুদ্ধাপরাধীর বিচার তারা বলছে না। যেমন ধরো আল জাজিরা বলে যে টেলিভিশন চ্যানেলটি আছে, বাংলাদেশে ইসলামিস্টদের বিচার হচ্ছে না। বাংলাদেশের সহস্র ইসলামী চিন্তাবিদ আছেন, তারা ইসলাম নিয়ে কাজ করছেন, ইসলামের প্রচারের কাজ করছেন, কিন্তু আপনি দেখবেন যে অনেকগুলো মিডিয়া এরকম কথা বলবেন। এরকম একটা কোনো ঘটনা ঘটানো হোক, একজন আত্মঘাতীকে ধরা হোক, জঙ্গিকে ধরা হোক, তারা বলবেন যে ইসলামিস্টকে ধরা হয়েছে। এই ধরনের নিউজ কভারেজগুলোর জন্য কোথাও তারা এরকম অ্যাডভেঞ্চারাস হতে পারে। এর অর্থ হচ্ছে যে শুধুমাত্র যে স্থানীয় পর্যায়ে যে দুই প্রার্থীর মধ্যে সহিংসতা হচ্ছে সেটাই আমাদের শুধু শঙ্কার বিষয় না, মানে সুগভীর একটি ষড়যন্ত্র শঙ্কা থাকছে। এটা হওয়াটা বিচিত্র কিছু নয়, কারণ তারা তো এই চেষ্টাটা করবেনই, যেহেতু তারা তাদের পলিটিক্সটাকে যেভাবে দেখেন এবং তারা যেভাবে ইন্টারন্যাশনালি তাদেরকে খবরে পরিণত করতে চান, সেক্ষেত্রে আমি খুব অবাক হব না তারা কোথাও যদি এই ধরনের একটা চেষ্টা করে বসেন। তবে ল অ্যান্ড অর্ডার ফোর্সেসের যদি আপনি গত কয়েক বছর পারফরমেন্স দেখেন, এটা মোর অর লেস কিন্তু স্যাটিসফ্যাক্টরি। অন্তত 2013 সালের পর থেকে আমি মনে করি যে তাদের অনেক সম্পদের সীমাবদ্ধতা আছে, ট্রেনিং বা এই ধরনের তো অভিজ্ঞতা নেই এই ধরনের যে শত্রু মোকাবেলা করার। তারপরেও আমার কাছে মনে হয় যে তাদের যে পারফরমেন্স সেটা একদিক থেকে আসার জায়গা আসলে থাকে। আমরা প্রত্যাশা করছি যে সব সংখ্যা কাটিয়ে একটি সুষ্ঠু ভোট হবে পরশুদিন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছেন ভোটের হাওয়া। কাল আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গেই থাকুন।